হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার আসি আমি দ্বিতীয় পর্বে। আজকের আমার জন্মদিনে, আমার নিজের জন্মদিনে, ৭৪তম জন্মদিনে তোমাদের সাথে গল্প করতে বসেছি। ভালো মন্দ, আনন্দ দুঃখ সব বিষয় নিয়ে আমার সাথে তোমাদের কীরকম লাগে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে বসেছি। জানো তো, যখন মানুষের, বিশেষ করে আমি মেয়ে বলে মেয়ের কথাই বলছি, মেয়েরা যখন ছোট থাকে, জানো তো সকলে, এর আগেও আমার ভিডিওতে ছিল, মেয়েদের জীবন অনেক 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 ভাগে ভেঙে ভেঙে তৈরি হয়। বাবা মার কাছে একরকম, তার পরবর্তীকালে মেয়েদের বিয়ের পরে একরকম, তার পরবর্তীকালে আরেক রকম। কিন্তু তাতে, এবং আমি যেহেতু কর্মজগতে ছিলাম, চাকরির জগতেও আমি এরম দিনের অনেকটা সময় অনেকের সাথে সময়টা কাটিয়েছি, অনেক বন্ধুবান্ধবের সাথেও কাটিয়েছি। ২৪ ঘন্টার মধ্যে যদি ৮ ঘন্টা ৯ ঘন্টা বাইরে থাকতাম, ৯ ঘন্টা মানে হাফ সময় বাইরে হাফ সময় ভেতরে, দুটো দিককেই আমি দেখেছি। চাকরির সময় বসের বকুনি থেকে ধরে, আবার সিনিয়র ডাক্তারদের বকুনি থেকে, আবার সিনিয়র ডাক্তারদের ভালোবাসা থেকে অনেক কিছু শিখেছি জীবনে, যেটা তোমরা যারা চাকরি করোনি। আমি যেহেতু মেডিকেল প্রফেশনে ছিলাম, সেহেতু আমি মেডিকেল প্রফেশনের কথাই বলতে পারবো, অন্য বাকিটা আমার অতটা জ্ঞান নেই। তাদের মধ্যেও দেখেছি অনেকেরকে অনেক 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 রূপে দেখেছি। তার মধ্যেও কাউকেও জীবনের শেষ দিন পর্যন্ত কাউকে হয়তো মনে রাখতে হবে বা মনে থাকবে, কোনো একটা কোণায় সে বসে থাকবে। আবার কেউ কেউ হয়তো এত যন্ত্রণা ব্যথা দিয়েছে, সেই যন্ত্রণা ব্যথার জন্য সে এক জায়গায় মনের কোণায় বসে থাকবে। কিন্তু তাদের কাছে যেরকম অনেক কিছু শিখতেও পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি, আবার ঠিক তেমনি পরিবার থেকেও আমার যেহেতু দুরকম জীবন, যারা চাকরি করে তাদের দুরকম জীবন হয়, তেমনি আবার সংসার থেকে অনেক কিছু পেয়েছি। যেরকম ভালো কিছু পেয়েছি, সেরকম আনন্দ যেমন পেয়েছি, ব্যথা দুঃখ যন্ত্রণাও পার করলাম আজ ৫৪ বছর পর্যন্ত। মানুষের যদি ১০০ বছর আয়ু হয়, তার 50% ক্রস করে ফেলেছি। জানি না, আমার তো জানা নেই আমি কত বছর পর্যন্ত থাকবো এই ধরাধামে। যতক্ষণ পর্যন্ত আমার এখানের কর্ম আছে, আমি যা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমার এখানের কর্ম রয়েছে, সেজন্য আমি আজকে পর্যন্ত কথা বলতে পারছি। কালকে যদি আমার কর্ম এখানের কর্ম শেষ হয়ে যায়, তখন আমি আবার আরেক জায়গার কর্ম করতে যাব। এটাই তো আমি বিশ্বাস করি। তারপরেও হচ্ছে, যদি আধ্যাত্মিক দিকে বলো, তাহলে বলবো যে ঈশ্বরকেও কাছ থেকেও অনেক আনন্দ, আবার অনেক সময় অনেক অভিযোগ জানিয়েছি ঈশ্বরের কাছে, আবার অনেক সময় অনেক আনন্দ ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি। প্রত্যেকেই তোমরা করে থাকবে। আমরা পুজোর সময় হোক বা কোনো সময় মন্দিরে পুজো দিতে গেলে, যতই দুঃখ তার বাড়িতে থাকুক, সে যখন মন্দিরে গিয়ে যখন পুজো দেয়, তখন সে কিন্তু একটা মনটা খুব আনন্দে থাকে। তেমনি আমরা গৃহতেও তাই থাকি, অনেক সময় খুব আনন্দে থাকি। আবার আমরা যখন কর্মক্ষেত্রে যাই, তখন আমরা কিন্তু আবার কোনো সময় কর্মক্ষেত্রে অনেক সময় অনেক আনন্দের দিন, অনেক অনেক অনেকভাবে সুন্দর জীবনও কাটিয়েছি। কিন্তু আবার অনেক দুঃখ যন্ত্রণাও, এই হৃদয় যেটা হার্ট, তাকে এত কিছু বহন করতে হয়, সে আর বলার কথা না, সেটাও বহন করে রেখেছে। যাক, আমি তোমাদের এই দ্বিতীয় পার্টে বললাম কার কীরকম পরিবার, বাইরের জগৎ আর ঈশ্বরের জগৎ বলতে মন্দির, মসজিদ, গুরুদুয়ার, যার যেরকম কীরকমভাবে তোমরা কাটিয়েছ, ভালো মন্দ মিশিয়েই বলবে আর কমেন্টস করো।
আর আমি বলি একটাই কথা, ভালোবাসার কিন্তু কোনো জাত হয় না, ভালোবাসার কোনো ধর্ম হয় না। এমন মানুষও ভালোবাসতে পারে, তার হয়তো আমি জাতি জানি না। কারণ আমি মেডিকেল প্রফেশনে এইটুকুই, আমি যেহেতু বাচ্চার কাজ করতাম, সেহেতু বাচ্চা যখন জন্মালো, তখন যখন বাচ্চাটা অসুস্থ হতো, তখন কিন্তু কোনোদিনও দেখিনি যে, বা করিনি যে এই বাচ্চাটা পদবিটা কী, এই বাচ্চাটা কোথা থেকে এলো, এই বাচ্চাটা কার, তার বাবা কি করে, তার মা কি করে, সে কিভাবে এখানে এসে পৌঁছেছে। তখন আমি শুধু আমার লাইফের কথা বলছি, আমার কর্মজীবনে 27-28 বছর যতক্ষণ পর্যন্ত কর্ম পেয়েছি, ঈশ্বর আমাকে কর্ম করতে দিয়েছে, ততদিন পর্যন্ত আগামী দিনে যদি দেয় ঈশ্বর আমাকে কর্ম করতে, নিশ্চয়ই করবো। সেন শিশু জিনিসটা আমার কাছে খুব প্রিয়, ভালো লাগার জিনিস, ওইটা আমি ভুলতে পারি না। তখন ওই ছোট্ট শিশুটাকেই দেখেছি, তার সেটা অনুভব করতে পারবে সে, যে এই প্রফেশনে তখন শুধু বেডের দিকেই তাকিয়ে থেকেছি। 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 28 ঘন্টা, 34 ঘন্টা, 48 ঘন্টা পর্যন্ত আমি জীবনে ডিউটি করেছি। তখন কিন্তু ওই বাচ্চাটার দিকে, বাচ্চাগুলোর দিকেই তাকিয়ে থেকেছি, বাচ্চাগুলোর কোনো অসুবিধা হচ্ছে কি না। যতটা আমার পক্ষে বোঝা সম্ভব সেটাই কিন্তু আমার জীবনে আমি করেছি। তাতে কোনো খুঁত, তাতে কোনো ফাঁকি ছিল না। আমি বাচ্চাদের কোনোদিন কান্নাকাটি পছন্দ করতাম না। বাচ্চারা কাঁদলেই ভাবতাম ওর কষ্ট হচ্ছে। সে খিদের জন্য কষ্ট হতে পারে, রোগের জন্য কষ্ট হতে পারে। তো এইরকমভাবে আমাদের কাছে, মেডিকেল প্রফেশনের মানুষের কাছে, যখন একটা রুগী থাকে, তাকে সেখানে কোনো ধর্ম, জাতি, বড়লোক, গরিব, এগুলোর বিচার হয় না। তাই আমি বলি যে একটা, তেমনি ঈশ্বরের কাছেও সব মানুষই সমান হওয়া উচিত। ঈশ্বরের কাছে শুধু আমি একটাই অভিযোগ করতে চাই আজকের আমার এই জন্মদিনে, যে তুমি ঠিক মতো বিচার মনে হয় করতে পারছো না। তোমার হয়তো কোনো জায়গায় কোনো ভুল হচ্ছে, আমার মনে হয়। জানি না, শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যখন কষ্টে থাকবে তখনই তুমি বুঝতে পারবে তোমার সামনের দিনটা অনেক ভালো, অনেক আনন্দের দিন। কেননা আনন্দকে আমরা বেশিটা পাই কম জীবনে, কিন্তু আনন্দটাকে আমরা উপভোগ করি, আর দুঃখটা আমরা পাই বেশি। তাই দুঃখটাকে আমাদের কাছে মনে হয় অনেক সময়, কিন্তু আনন্দ দুঃখ দুটো মিলিয়েই কিন্তু জীবন। শুধু আনন্দ পাবে, সুখ পাবে, দুঃখ পাবে না, তাহলে তো সুখের কোনো গুরুত্বই থাকতো না, এটাই আমার মনে হয়। তবে যাই হোক, মানুষ সুস্থ সবল, সুস্থভাবে থাকুক। আর বিচার বিবেচনা যদি বলি, যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, এটা না বললেই নয়, তারাও একটু বিচার করবেন যে শুধুমাত্র কাগজেই সব হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটার প্রয়োজন সেটা হচ্ছে অভিজ্ঞতা। আমার এইটুকু বিশ্বাস, রাজ্যের কাছে, সবার কাছে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যে আপনি নতুন এসছেন, এখন আপনি, আপনার অনেক প্রচুর চাপ জানি, কিন্তু একটা জিনিস একটু দেখুন, এখন আপনার চোখে পড়বে, আর 4-5 বছর পর আপনার চোখে পড়তে পারবে না। কারণ এখন যেহেতু আমাদের এখানে জনসংখ্যা অনেকটা বেশি, যার জন্য অভাব অভিযোগ শুনতে শুনতে আপনি হয়তো তখন আর শুনতে পাবেন না। কারণ এটাই স্বাভাবিক সব মানুষের ক্ষেত্রে। পরিবারে 5টা লোককে ঠিক করে রাখা যায় না, সেখানে এত বড় পরিবারকে আপনি একা ঠিক করে রাখবেন কী করে? যতই আপনার পাশে মানুষ থাকুক, সেই মানুষগুলোর প্রতিও তো আপনার নজর রাখতে হবে, এটাও আপনার একটা বড় চাপ। কিন্তু আপনি এখন এই মুহূর্তে বসে একটু দেখুন, আমাদের সাথে যোগাযোগ আমরা করতে চাইলেও আপনি যোগাযোগটা কিভাবে পাবো জানি না, যে যোগ্য মানুষ হয়ে কি করে একটা মানুষকে একটা সময়ের পরে, 2015 সালের পরে
তাকে বেকার বসে থাকতে হয়, তাকে কারোর কাছে আশ্রয় নিতে হয়, সে তার স্বামীই হোক বা নিজের জনই হোক, দুটো ভাতের জন্য। এটা কি তার প্রাপ্য? এটা কি তার উচিত পাওনা আছে? যে নতুন, সে যোগ্য হয়েও তার কোনো যোগ্যতার মান পাচ্ছে না। ইউনিভার্সিটি থেকে কোনো রেজাল্ট আমরা একটা পাশ করলে একটা সার্টিফিকেট পাই, সেটার বড় আনন্দ। কিন্তু আমার ছেলে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, সে কিন্তু এখনো পর্যন্ত সার্টিফিকেট পায়নি। সকলেরই একটা কথা, ওখানে ভিসি নেই। এই আওয়াজটা কে তুলেছে জানি না, তবে আমার মনে হয় আজকে এটাও একটা দুঃখের আমার দিন, আমার নিজের জন্মদিন। কিন্তু আমি আমার যে মা, তার সন্তানের দুঃখই মায়ের দুঃখ। সন্তান ভালো থাকলে মা যেরকমই থাকুক না কেন, মা কিন্তু সুখে আনন্দে হাসতে পারে। এটাও একটু দেখবেন। আজকে আমার এই জন্মদিনে আমি এই দাবিটুকু রাখলাম। জানি না আমার এই চ্যানেলটা কত দূর পৌঁছাবে, বা পৌঁছাবে কি না, বা কেউ দেখবে কি না, কেউ এটা ভাববে কি না। কারণ নেতাদেরকে ফোন নাম্বার যেটা পাবলিকের কাছে দেওয়া হয়, সেই ফোন নাম্বারে মেসেজ করলে নেতাদের কাছে দেখেন না বা সময় পান না, সেই কথাগুলো পৌঁছায় না। বিগত দিনেও দেখেছি, এখনও দেখা শুরু করেছি। তা সুতরাং সঠিক জায়গায় সঠিক মূল্যায়নগুলো ঠিকঠাক করুন। সেখানে যাতে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রং বিচার না করা হয়। সেখানে যেন না ভাবা হয় যে কে আমার পতাকার নিচে এসেছে, কে আমার পতাকাটা ধরতে পারেনি। পতাকাটা অনেক সময় ধরা যায় না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আমরা ভোটটাই দিতে পারি। অনেক পরিবার থাকে, তারা চায় না তার বাড়ির বউ রাস্তায় বেরিয়ে মিছিলে নামুক, কিন্তু ভোট কিন্তু আমরা দেই। এই নারী কিন্তু অনেক কিছুই সামলাতে পারে। এটা আপনারা বিগত দিনেও দেখেছেন, এখন দিনেও দেখতে পাবেন। যাক, রাজনীতির দিকে আর যাব না, কেননা ওটা গেলে অনেক সারাদিন সারা রাত চলে যাবে। শুধু আমার নিজের জন্মদিন বলে আমি এটুকুই বললাম, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে একটু দেখবেন, যোগ্য মানুষ হয়ে, অভিজ্ঞ মানুষ হয়ে কী করে বেকার বসে থাকতে হয়, সমাজের নির্যাতিতরা কিভাবে নির্যাতিত করছে, এইটুকু সময় যদি আপনাকে কাছে পাই, তাহলে অনেক ভালো থাকবো। আজকে আমি তৃতীয় পর্বে রবীন্দ্রনাথের একটা গান আপনাদেরকে পরিবেশন করব। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সকলে পাশে থাকবেন।